আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে বেশ রোমহর্ষক একটি ঐতিহাসিক কেস স্টাডি নিয়ে কথা বলবো। আমাদের মূল ফোকাস হচ্ছে ১৯৩৩ সালের জার্মানি। কিভাবে একটি সুপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্র মানে ভাইমার প্রজাতন্ত্র ভেতর থেকে ভেঙে পড়ল আর সেখানে একনায়কতন্ত্রের উত্থান হলো, সেটাই আমরা ধাপে ধাপে একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করব। যারা রাষ্ট্রবিজ্ঞান বা লিডারশিপ ডাইনামিক্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই সময়টার ব্যবচ্ছেদ করাটা কিন্তু একদম মাস্ট। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত এই ৬টি ধাপে এগোব। প্রথমে ভিয়েনায় শুরুর দিকের উগ্রবাদ, এরপর যুদ্ধোত্তর মানসিক আঘাতের প্রভাব, মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের ভূমিকা, ভাইমার প্রজাতন্ত্রের আইনি পতন, ইকোনমিক পলিসি এবং সবশেষে সর্বগ্রাসীবাদ ও হোলোকাস্টের মতো মর্মান্তিক পরিণতি। তো আমাদের প্রথম পর্ব, ভিয়েনায় প্রাথমিক উগ্রবাদ। যে কোনো নেতার উত্থানের পেছনে তার শুরুর দিকের জীবনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তার শৈশবটা কেটেছিল বাবা আলোয়েজের অত্যন্ত কঠোর শাসনে। এরপর তরুণ বয়সে সে গেল ভিয়েনায়। আশা ছিল একজন বড় শিল্পী হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আর্ট স্কুল থেকে তাকে রিজেক্ট করা হলো। এমনকি অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনী থেকেও সে ডাক পেল না। এই যে টানা ব্যর্থতা, এটা তার মনে একটা বিশাল ক্ষোভের জন্ম দেয়। আর ঠিক সেই সময় ভিয়েনার চারপাশের পরিবেশটাও ছিল বেশ অন্যরকম। মেয়র কার্ল লুগারের মতো নেতাদের উগ্র ইহুদি বিদ্বেষী কথাবার্তা আর জর্জ রিটার ফোন সোনারের প্যান জার্মান জাতীয়তাবাদের আদর্শ, এগুলো যেন বাতাসে ভাসছিল। এই ব্যক্তিগত হতাশা আর চারপাশের বর্ণবাদী পরিবেশের একটা মারাত্মক ককটেলই কিন্তু তার ভবিষ্যৎ রাজনৈতিক মতাদর্শের ভিত করে দিয়েছিল। এরপর আসছে আমাদের দ্বিতীয় পর্বে, যুদ্ধোত্তর মানসিক আঘাত বা পোস্ট ওয়ার ট্রমাকে কিভাবে কাজে লাগানো হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির উপর যে ভার্সাই চুক্তি চাপিয়ে দিয়েছিল, সেটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? এই চুক্তির শর্তগুলো ছিল আক্ষরিক অর্থে পঙ্গু করে দেওয়ার মতো। জার্মানিকে বিশাল অঙ্কের অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, তাদের মানচিত্র থেকে অনেক ভূখণ্ড কেটে নেওয়া হয়, আর সবচেয়ে বড় ধাক্কা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সম্পূর্ণ দায়ভার তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই যে একটা গোটা জাতির ওপর এত বড় অর্থনৈতিক আর মনস্তাত্ত্বিক শাস্তি, পরবর্তীতে ঠিক এই ক্ষোভটাকেই কিন্তু চরমপন্থী রাজনৈতিক ফায়দা হাসিলের প্রধান হাতিয়ার হিসেবে সুকৌশলে ব্যবহার করা হয়েছিল। সে সময়কার জার্মানির সাধারণ মানুষের মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করুন। ১৯১৮ সালে জার্মানির ওই আকস্মিক আত্মসমর্পণে পুরো দেশ আসলে হতবাক হয়ে গিয়েছিল। এই চরম হতাশা থেকেই জন্ম নিল একটা ভয়ঙ্কর মিথ, যার নাম পেছনে ছুরিকাঘাত বা জার্মান ভাষায় দলস্টোস লেগেন্ডে। এই মিথের মূল কথা ছিল জার্মানির সেনাবাহিনী নাকি যুদ্ধক্ষেত্রে হারেনি, বরং দেশের ভেতরেরই কিছু মানুষ দেশের সাথে বেইমানি করেছে। তারা কাদেরকে টার্গেট করল? তথাকথিত নভেম্বরের অপরাধী, ইহুদি এবং মার্ক্সবাদীদের। রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই সম্পূর্ণ ভিত্তিহীন তত্ত্বটাকে এত সুচারুভাবে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যা ভাবলে আজও অবাক হতে হয়। চলুন এই টাইমলাইনটার দিকে একটু চোখ বুলিয়ে নিই। উত্থানের এই গ্রাফটা সত্যিই অবিশ্বাস্য। ১৯১৮ সালের সেই চরম হতাশা থেকে শুরু, এরপর ১৯২৩ সালে মিউনিখে ক্ষমতা দখলের একটা ব্যর্থ চেষ্টা, যেটাকে বিয়ার হল পুচ বলা হয়, সেখান থেকে সোজা ল্যান্ডসবার্গ কারাগার, যেখানে বসে লেখা হলো মাইন কাম্ফ। আর তারপর মাত্র কয়েক বছরের মধ্যে ১৯৩০ সালের নির্বাচনে তাদের অভাবনীয় উত্থান এবং ১৯৩২ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই, একেবারে শূন্য থেকে মূলধারার রাজনীতির কেন্দ্রে চলে আসার এক চরম নাটকীয় রাজনৈতিক যাত্রা। এই ঐতিহাসিক উক্তিটা একটু খেয়াল করুন। ১৯৪৭ সালে ফ্রিডরিক রাকমালেজভেন তার একটি পুরনো অভিজ্ঞতার কথা এভাবেই বর্ণনা করেছিলেন। সেই সময়ের জনসভাগুলো কেমন ছিল, এটা তার একটা দারুণ উদাহরণ। তার বক্তৃতা দেওয়ার স্টাইলটা ছিল একেবারেই অন্যরকম, একাধারে সম্মোহনী আবার একই সাথে প্রচণ্ড আক্রমণাত্মক। গণমানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলার অদ্ভুত এক ক্ষমতা ছিল তার। মানুষের ভেতরের ভয় আর ক্ষোভকে সে তার বক্তৃতার জাদুতে যেন হাইজ্যাক করে নিত। এই যে মাস কমিউনিকেশনের ক্ষমতা, এটাই সাধারণ মানুষকে মোহাবিষ্ট করেছিল আর খুব দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। এবার আমরা ঢুকছি আমাদের তৃতীয় পর্বে, মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের প্রভাব। বলা যায় এটাই ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ১৯২৯ সালের মহামন্দার সুযোগটাকে কিভাবে কাজে লাগানো হলো, সেটা সত্যি রাষ্ট্রবিজ্ঞানের এক দারুণ কেস স্টাডি। অর্থনীতির যখন বেহাল দশা, মধ্যবিত্তরা তখন কমিউনিজম আর চরম দারিদ্র্যের ভয়ে একেবারে কাঁটা হয়ে আছে, আর ঠিক এই ভয়টাকেই টার্গেট করা হলো প্রোপাগান্ডার মাধ্যমে। এর জন্য মিডিয়া টেকনোলজির যে ব্যবহার হয়েছিল তা ছিল রীতিমতো যুগান্তকারী। যেমন ধরুন, নির্বাচনী প্রচারণায় সে সময় প্রথমবার বিমানের ব্যবহার। জার্মানির উপর হিটলার নামের এই ক্যাম্পেইনটা পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, লেনির রিফেনস্টালের মতো নির্মাতাদের দিয়ে প্রোপাগান্ডা ফিল্ম আর নিউজ রিল বানিয়ে একেবারে পরিকল্পিতভাবে একটি বিশাল কাল্ট অফ পার্সোনালিটি তৈরি করা হয়েছিল।
এই টেবিলটার দিকে তাকালেই বিষয়টা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ১৯২৪ সালের মে মাসে যেখানে তাদের ভোট ছিল মাত্র ৬.৫%, সেখানে ১৯৩০ আর ১৯৩২-এর জ্যামিতিক হারে বৃদ্ধিটা দেখুন। ১৯৩২ সালে সেটা ৩৭% ছাড়িয়ে যায়। এর পেছনের কারণ কি? সরাসরি অর্থনীতি। ১৯২৯ সালের অর্থনৈতিক ধস বা গ্রেট ডিপ্রেশন না ঘটলে এত বিশাল সংখ্যক সাধারণ মানুষের সমর্থন পাওয়াটা হয়তো কোনোদিনই সম্ভব হতো না। ফিনান্সিয়াল ক্রাইসিস আর চরমপন্থার উত্থানের মধ্যে যে কত গভীর সম্পর্ক, এই ডেটা তারই জ্বলন্ত প্রমাণ। আমাদের আলোচনার চতুর্থ পর্ব, ভাইমার প্রজাতন্ত্রের পতন, কিভাবে একটি গণতান্ত্রিক কাঠামোকে ভেতর থেকে ভেঙে দেওয়া হলো। কিভাবে অতি দ্রুত আইনি কাঠামোর ফাঁক গলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হল, চলুন সেটা ধাপে ধাপে দেখি। ১৯৩৩ সালের জানুয়ারিতে কোয়ালিশন সরকারের চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন তিনি। এর ঠিক পরের মাসেই ফেব্রুয়ারিতে পার্লামেন্ট ভবনে এক রহস্যময় অগ্নিকাণ্ড ঘটে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাথে সাথে জারি করা হয় রাইক্সট্যাগ ফায়ার ডিক্রি। ব্যাস, এক রাতেই স্থগিত হয়ে গেল নাগরিকদের সব মৌলিক অধিকার। এরপর মার্চ মাসে পাশ করানো হলো কুখ্যাত অ্যানাবলিং অ্যাক্ট। এই আইনের ফলে পার্লামেন্টের আর কোনো দরকারই থাকল না, মন্ত্রিসভা নিজেই আইন পাশ করার ক্ষমতা পেয়ে গেল। ভাবা যায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে সম্পূর্ণ আইনি মোড়কে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে একনায়কতন্ত্রে বদলে ফেলা হলো। আইনি ক্ষমতার পাশাপাশি ভেতরের প্রশাসনিক কাঠামোতেও কিন্তু বিশাল রদবদল আনা হয়েছিল। আগে যেখানে ট্র্যাডিশনাল ক্যাবিনেট সরকার ছিল, মানে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিত, সেটা বাতিল করে চালু হল ফেয়ারার প্রিন্সিপ বা একছত্র নেতৃত্বের নীতি। এই সিস্টেমে অধীনস্থ কর্মকর্তাদের কাজের দায়িত্ব এমনভাবে ওভারল্যাপ করে দেওয়া হতো যাতে তাদের নিজেদের মধ্যেই সবসময় একটা দ্বন্দ্ব আর রেষারেষি লেগে থাকে। ফলাফল কি হল? চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাই ওই একজনের দিকেই তাকিয়ে থাকতে বাধ্য হতো। ক্ষমতা কুক্ষিগত করার এক নিপুণ কৌশল। এখন আমরা দেখব পর্ব ৫, অর্থনীতি এবং মধ্যবিত্তের সমর্থন। এত কিছুর পরেও সাধারণ মানুষ কেন তাকে সমর্থন জুগিয়েছিল? এই পরিসংখ্যানটা দেখুন, আসলেই চমকে ওঠার মতো। ১৯৩২ সালে যেখানে জার্মানিতে বেকার সংখ্যা ছিল প্রায় ৬০ লাখ, মাত্র ৪ বছরের মাথায় মানে ১৯৩৬ সালে সেটা ১০ লাখের নিচে নেমে আসে। কিভাবে? দেশ জুড়ে বিশাল সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট শুরু হলো, যেমন বিখ্যাত আউটোবান বা মহাসড়ক তৈরি, আর তার সাথে সামরিক বাহিনীর বিশাল আকারের পুনর্গঠন। এই বিপুল কর্মসংস্থান দেশের চেহারায় পাল্টে দিল। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আমাদের বুঝতে হবে। এই যে ইকোনমিক রিকভারি, এটা কিন্তু কোনো স্বাভাবিক বা টেকসই প্রক্রিয়ায় হয়নি। তাহলে টাকা আসছিল কোথা থেকে? মূলত রাজনৈতিক শত্রু এবং সমাজের নির্দিষ্ট একটি অংশের সব সম্পদ বাজেয়াপ্ত করে এই তহবিলের যোগান দেওয়া হচ্ছিল। পাশাপাশি মেফোবিল নামের এক ধরনের গোপন প্রক্রিয়ায় প্রচুর টাকা ছাপানো হচ্ছিল। আসল উদ্দেশ্য ছিল পুরো দেশকে একটা আসন্ন যুদ্ধের অর্থনীতির জন্য প্রস্তুত করা। কিন্তু মধ্যবিত্ত জার্মানরা এই বাহ্যিক অর্থনৈতিক চাকচিক্য আর কর্মসংস্থান দেখেই সন্তুষ্ট ছিল, আর এভাবেই তারা এই চরমপন্থী সরকারের একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। এবং আমাদের সর্বশেষ পর্ব, সর্বগ্রাসীবাদ এবং হলোকাস্ট। রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি হল দেশের ভেতরের এই একছত্র রাজনৈতিক নিয়ন্ত্রণ কিভাবে এত দ্রুত একটা নজিরবিহীন বৈশ্বিক বিপর্যয়ে রূপ নিল। প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যুর পর রাষ্ট্রের সব ক্ষমতা যখন পুরোপুরি একজনের হাতে চলে এলো, তখন সেই অভ্যন্তরীণ সর্বগ্রাসীবাদ রূপ নিল চরম আক্রমণাত্মক পররাষ্ট্রনীতিতে। আর সেখান থেকেই শুরু হল মানব ইতিহাসের অন্যতম অন্ধকার এক অধ্যায়। এই আগ্রাসনের পেছনে মূল চালিকা শক্তি ছিল একটা ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক মতাদর্শ। জার্মান ভাষায় যাকে বলা হয় লেবেনস্ট্রাউম বা লিভিং স্পেস। এর সোজা অর্থ হল পূর্ব ইউরোপের বিশাল ভূখণ্ড দখল করে সেখানে জার্মানদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এই উগ্র আদর্শই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে ঘি ঢেলেছিল। আর নতুন এই বাসস্থান দখলের জন্যই সেখানকার স্থানীয় অধিবাসীদের জোরপূর্বক উৎখাত বা পুরোপুরি নিশ্চিহ্ন করার মতো নির্মম পথ বেছে নেওয়া হয়। এই পদ্ধতিগত নৃশংসতার ধাপগুলো দেখুন। শুরুটা হয়েছিল ১৯৩৫ সালের নুরেমবার্গ আইনের মাধ্যমে, যার দ্বারা অ-আর্যদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের রাষ্ট্রহীন করে দেওয়া হয়। এরপর শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধীদের ওপর চালানো হলো অ্যাকশন ব্র্যাড বা T4-এর মতো নির্মম মার্সি কিলিং প্রোগ্রাম। আর এই সবকিছুর চূড়ান্ত এবং সবচেয়ে বীভৎস রূপ ছিল হলোকাস্ট, যেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মদদে প্রায় ৬০ লাখ ইহুদিকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। সব মিলিয়ে এই চরমপন্থী মতাদর্শের বলি হয়েছিল আনুমানিক ১,৯৩,০০,০০০ বেসামরিক মানুষ এবং যুদ্ধবন্দী। প্রখ্যাত ঐতিহাসিক ইয়ান কার্শের এই লাইনটা পুরো শাসনকালকে খুব সুন্দরভাবে সারমর্ম করে দেয়। তিনি বলেছেন, ইতিহাসে কখনোই এত বিপুল শারীরিক এবং নৈতিক ধ্বংসযজ্ঞ একক কোনো মানুষের নামের সাথে যুক্ত হয়নি।
ইতিহাসবিদদের এই সাধারণ ঐক্যমত্যই প্রমাণ করে যে এই শাসনকালের পরিণতি মানব সভ্যতার ইতিহাসে কতটা ভয়ঙ্কর ছিল। আজকের এই পুরো বিশ্লেষণ শেষে আমরা একটা গভীর প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়াই। যখন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান চরম অর্থনৈতিক ধস আর মনস্তাত্ত্বিক সংকটের মুখে পড়ে, তখন ভেতর থেকে সুপরিকল্পিতভাবে তাকে ধ্বংস করে দেওয়াটা কতটা সহজ হয়ে যায়। একটু ভেবে দেখবেন, তীব্র সামাজিক ট্রমা কিভাবে যে কোনো গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতাগুলোকে উন্মোচিত করে দেয়। আজকের এই কেস স্টাডি আমাদের সেটাই মনে করিয়ে দেয়। লিডারশিপ ডায়নামিক্স এবং রাষ্ট্রনীতি বুঝতে হলে এই ইতিহাসটুকু জানা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।